হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল মাস্টাকি পাঠশালা ওয়্যার ইউ লার্ন ইংলিশ বেটার থ্রু বেঙ্গলি, যেখানে তোমরা ইংরেজি শিখবে বাংলায় অনেক বেটার ভাবে। বন্ধুরা, আজকের ক্লাসে তোমাদের জন্য শুরু করতে চলেছি এসে রাইটিং। এসে রাইটিং নিয়ে তোমাদের অনেকের মনে প্রশ্ন আছে। এসে রাইটিংয়ের ফরম্যাট কীভাবে তুমি এসে রাইটিং করবে, কিভাবে তুমি টপিকটাকে অ্যাপ্রোচ করবে, কত ওয়ার্ডসের মধ্যে লিখবে, কিংবা কিভাবে লিখবে এসে রাইটিং, কিভাবে একটা গুড এসে লেখা যায়। এই সমস্ত তোমাদের যে কোয়ারিজগুলো ছিল সেইগুলো সমস্ত কিছু আজকের এই ভিডিওতে আমি চেষ্টা করব সেগুলো তোমাদেরকে ভালো করে বোঝানোর, তোমাদের ডাউট ক্লিয়ার করার, এবং আই হোপ আজকের এই লেসনটি ভিডিওটি দেখলে তোমরা অনেকটা ভালো আইডিয়া পাবে কিভাবে এসে রাইটিং করতে হয়, এবং সবথেকে বড় কথা তোমরা বাড়িতে সেভাবে প্র্যাকটিস করতে পারবে। কারণ আমি যেরকমই তোমাদের রুলস বলে দিই না কেন, যেরকমই তোমাদেরকে টপিক বলে দিই না কেন, আলটিমেটলি তোমরা যত ভালো করে প্র্যাকটিস করবে তত কিন্তু ভালো পরীক্ষাতে তোমরা নাম্বার স্কোর করতে পারবে। কারণ এই এসে রাইটিং, এই রাইটিং স্কিলগুলো কিন্তু একদিনে তৈরি হয় না, দীর্ঘদিনের অভ্যাসের ফলে কিন্তু সেটা তৈরি হয়। তাহলে শুরু করছে আজকের লেসন। তবে তার আগে তোমাদেরকে একটা কথা বলতে হবে যে এসে রাইটিংয়ে তোমাদেরকে প্রথমে বুঝতে হবে এসে কাকে বলে। এসে কাকে বলতে পারি আমরা? এসে হচ্ছে এমন একটা বিষয়, এমন একটা রাইটিং টাইপ অফ রাইটিং যেখানে কোনো একটা পার্টিকুলার টপিক তোমাকে দেওয়া হবে, সেই টপিকের ওপরে তুমি বেশ কিছু কোহেরেন্ট আইডিয়া, সেই টপিকের ওপরে বেশ কিছু আইডিয়াস তুমি বের করবে, সেই আইডিয়াগুলোকে তুমি ডেভেলপ করবে এবং তারপর প্যারাগ্রাফ করে সুন্দর করে তুমি আইডিয়াগুলোকে পরপর লিখবে, লজিক্যালি সুন্দর করে লিখবে, এবং পুরো একটা কমপ্লিট পিকচার আমরা পাবো সেই টপিকের ওপরে। এটাকেই আমরা বলে থাকি এসে রাইটিং, এটাকেই বলা হয়ে থাকে। এবং এসে রাইটিং, এই আর্ট, যে টেকনিক অফ এসে রাইটিং, এটা কিন্তু প্রচণ্ড ভ্যারিড, প্রচণ্ড ডিফারেন্ট হয়। একজন মানুষের কাছে এসে রাইটিংয়ের অ্যাপ্রোচ ডিফারেন্ট হতে পারে। বাট আজকে এসে রাইটিংয়ের ওপরে আমি যে টেকনিক্সগুলো শেয়ার করব তোমাদের সাথে, সেটা কিন্তু বেসিক্যালি আই হোপ তোমাদের পরীক্ষাতে খুব কাজে লাগবে। ঠিক আছে? আমরা এসে কত রকম টাইপের হতে পারে এটা আমাদের প্রথমে জানা উচিত। তোমাকে একটা টপিক দেওয়া হলো, সেই টপিকটাকে তুমি কিভাবে ডেভেলপ করবে, কি ধরনের এসে লিখবে, সেটা কিন্তু তোমাকে প্রথমে বুঝতে হবে। এখানে আমরা দেখতে পাচ্ছি চার রকম টাইপের আমরা এসে রাইটিং দেখতে পাই। একটা হচ্ছে ডেসক্রিপটিভ, একটা হলো ন্যারেটিভ, একটা আর্গুমেন্টেটিভ এবং একটা রিফ্লেক্টিভ। এখন ডেসক্রিপটিভ মানে হচ্ছে কোনো কিছু বর্ণনা করতে বলা হচ্ছে। কোনো কিছু বর্ণনা মানে ধরো তোমাকে গরু রচনা লিখতে বলা হয়েছে। আমরা ছোটবেলায় প্রচুর লিখেছি গরু রচনা, তোমার ফেভারিট সিজন, তোমার ফেভারিট স্পোর্টস, এইরকম তোমাকে টপিক দেওয়া হয়েছে, তখন তুমি ডেসক্রিপটিভ টাইপের এসে লিখছো। যখন তোমাকে ন্যারেটিভ রাইটিং দেওয়া হলো, ন্যারেটিভ রাইটিং মানে তুমি কোনো ঘটনাকে, তুমি কোনো পাস্ট কিংবা প্রেজেন্টের কিংবা কোনো ফিউচারিস্টিক কোনো ঘটনাকে, তোমার কোনো ফেভারিট পার্সন কিংবা ফুটবল ম্যাচ যেটা তুমি দেখেছো, কিংবা তোমার বোট রাইড, ওকে, তারপর তোমার লাইফের মেমোরেবল ঘটনা কিংবা ইয়োর ফার্স্ট ডে অ্যাট স্কুল, এই জিনিসগুলো কিন্তু তোমাকে ন্যারেটিভ রাইটিংয়ের মধ্যে পড়ছে। এরপরে যেটা আছে সেটা হচ্ছে আর্গুমেন্টেটিভ মানে হচ্ছে আমরা দেখতে পাচ্ছি আর্গুমেন্ট মানে তর্ক করা হচ্ছে। কোনো টপিক দেওয়া হচ্ছে তোমাকে, সেই টপিকের তুমি ভালো দিকটাও বলছো, খারাপ দিকটাও বলছো, এবং তারপর একটা ব্যালেন্সড ওপিনিয়ন দিচ্ছ। তুমি আর্গুমেন্ট করছো, তুমি টপিকের আগেনস্টে আছো কিংবা ফরে আছো, এইভাবে কিন্তু তোমাকে টপিকটা লিখতে হচ্ছে। সেগুলোকে আমরা বলতে পারি আর্গুমেন্টেটিভ। যেমন ধরো বলা হলো স্টুডেন্টদেরকে ইন্টারনেট ইউজ করতে দেওয়া উচিত কি উচিত না। এর ফলে কি হচ্ছে, এই টপিকটা তো তোমাকে কি করতে হবে, তোমাকে পজিটিভ সাইডসও বলতে হবে, নেগেটিভ সাইডসও বলতে হবে, এবং তারপর তুমি একটা ব্যালেন্সড ওপিনিয়ন দেবে। এই যে টপিকগুলো, এগুলোকে আমরা বলতে পারি আর্গুমেন্টেটিভ টপিকস। আর একটা যেটা টপিক সেটা হচ্ছে রিফ্লেক্টিভ টপিক। রিফ্লেক্টিভ টপিকটা হচ্ছে তুমি বলতে পারো যে কোনো একটা পার্টিকুলার টপিকের ওপরে স্পেশালি অ্যাবস্ট্রাক্ট নেচার, যেমন তেমন একটা কিছুর ওপর তোমাকে কিছু বলতে বলা হচ্ছে, তোমার নিজের চিন্তাভাবনা, রিফ্লেকশন, তুমি কি ভাবছো সেই টপিকটা নিয়ে। ঠিক আছে? ধরো কোনো একটা হ্যাবিটস বা কোনো কোয়ালিটিস, কোনো একটা অ্যাবস্ট্রাক্ট কোয়ালিটি, যেমন ধরো ফ্রেন্ডশিপ বা ট্রুথ বা অনেস্টি, বর্তমানে অনেস্টির প্রচণ্ড অভাব দেখা দিচ্ছে। বা তুমি বলতে পারো যে যেমন ধরো ফিমেল এডুকেশন বা উইমেন এম্পাওয়ারমেন্ট, কিংবা বলতে পারো কাস্ট সিস্টেম, ডাউরি সিস্টেম। এগুলোতে কি হয়, তোমার নিজের চিন্তাভাবনা, রিফ্লেকশন কিন্তু তোমাকে সেখানে কাজে লাগাতে হয়। তো এই যে চার রকম টাইপের আমরা এসে দেখতে পাচ্ছি এসে রাইটিং, এগুলোই কিন্তু পরীক্ষাতে মোটামুটি এর মধ্যেই থাকে। ঠিক আছে? এবার তোমাকে বুঝতে হবে যে তুমি এসেটা কিভাবে লিখবে, এসেটা কি থাকে এসের মধ্যে, এসেটা কি টাইপের হয়। ঠিক আছে? সমস্ত কিছু নিয়েই আমি কিন্তু একের পর এক ডিসকাস করছি।
প্রথমে আমরা দেখব কি কি পয়েন্টস আমরা মনে রাখবো বা এসে লেখার সময় প্রথমে এই পয়েন্টসগুলো আমাদেরকে সব থেকে আগে মনে রাখতে হবে। যেমন হচ্ছে ফার্স্ট পয়েন্ট, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, বি কনসাইজ কিংবা টু দ্য পয়েন্ট। কনসাইজ মানে তোমাকে সংক্ষিপ্ত করতে হবে তোমার লেখাটাকে, বা তোমার লেখাটা টু দি পয়েন্ট হবে, যেটুকু চেয়েছে ঠিক সেটুকুই তুমি লিখবে। মানে বি স্পেসিফিক হতে হবে এবং ডেফিনেটলি উইদিন ওয়ার্ড লিমিটস। যদি তোমাকে পার্টিকুলার কোনো ওয়ার্ড লিমিটস বলে দেয় 500 ওয়ার্ডসের মধ্যে, 1000 ওয়ার্ডসের মধ্যে কিংবা 200 ওয়ার্ডসের মধ্যে, তোমাকে সেটা মেনটেন করার চেষ্টা করতে হবে। একটু এদিক ওদিক হতে পারে, বাট যদি কোনো ওয়ার্ড লিমিটস মেনটেন না করে তবুও কিন্তু তোমাকে একটা মোটামুটি 350 to 500 এর মধ্যে তোমাকে এসেটা রাখতে হবে। অবশ্যই এসে নাম্বার দেখে, যদি 10 মার্কসে এসে থাকে তখন তুমি ম্যাক্সিমাম 150 to 200 লিখতে পারো, কিংবা সেটা যদি বিসিএস পরীক্ষাতে যেমন 40 মার্কসের এসে থাকে তখন কিন্তু তোমাকে মোটামুটি 350 to 500 এর মধ্যে তুমি ওয়ার্ড লিমিটটা রাখতে পারো। এরপরে যেটা আমি বলছি, ডোন্ট বিট অ্যাবাউট দ্য বুশ, মানে টপিকটা চারপাশ ধরে তুমি ঘোরাফেরা করছো, এদিক ওদিকের কথা বলছো, বাট মেইন টপিকের কথা কিছুতেই বলছো না। সেটা কিন্তু একদম করলে হবে না। তোমাকে টু দি পয়েন্ট তোমার অ্যাপ্রোচ হতে হবে। যেটুকু তোমার টপিকে আছে তুমি তার উপরই কনসেন্ট্রেট করবে। তুমি কখনোই কিন্তু এদিক ওদিকের কোনো কথা, আজে বাজে কোনো গল্প, এগুলো কিছু করবে না। ইউজ শর্ট অ্যান্ড ক্রিস্প সেন্টেন্সেস। ডেফিনেটলি তুমি খুব বড় বড় সেন্টেন্স, কমপ্লেক্স সেন্টেন্স, খুব ভারী ভারী ওয়ার্ডস ইউজ করছো, খুব গ্লসি ওয়ার্ডস ইউজ করছো, সেটা কিন্তু করলে হবে না। তুমি ভাবতে পারো এরকম বড় বড় ওয়ার্ড, কঠিন কঠিন শব্দ ইউজ করলে হয়তো তোমার মার্কস বাড়বে, বাট দেখা যাচ্ছে সেই ওয়ার্ডসগুলো ইউজ করার ফলে এসের ফ্লোটা নষ্ট হচ্ছে, এক্সামিনার বিরক্ত হচ্ছে এবং সেই বড় শব্দগুলো কিন্তু আলটিমেটলি প্রবলেম ক্রিয়েট করছে। সো তুমি সবসময় শর্ট সেন্টেন্স, খুব ক্রিস্প সেন্টেন্স ইউজ করবে, খুব সিম্পল ওয়ার্ডস ইউজ করবে, যাতে তুমি খুব সহজে এক্সামিনারের কাছে পৌঁছতে পারো। হ্যাভ মাল্টিপল অ্যাপ্রোচেস টু দ্য টপিক, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। কোনো একটা পার্টিকুলার টপিককে আমরা শুধুমাত্র একটা দিক থেকেই কিন্তু সেটাকে দেখব না, আমরা সেই টপিকটার বিভিন্ন দিক বের করবো। সেই টপিকটাকে আমরা কত রকমভাবে আমরা ডিসকাস করতে পারি সেগুলো কিন্তু তোমাকে দেখতে হবে। যেমন ধরে বলা হলো উইমেন এম্পাওয়ারমেন্ট, ওকে, উইমেন এম্পাওয়ারমেন্ট যখন এটাকে বলা হচ্ছে নারীর উন্নতি, নারীর প্রগতি, তখন কিন্তু এম্পাওয়ারমেন্ট এই ব্যাপারটাকে তোমায় কি করতে হবে, তুমি ধরো ইকোনমিক পয়েন্ট অফ ভিউ থেকে দেখলে, সোশ্যাল পয়েন্ট অফ ভিউ থেকে দেখে, পলিটিক্যাল পয়েন্ট অফ ভিউ থেকে দেখলে, ফ্যামিলি বা পার্সোনাল পয়েন্ট অফ ভিউ থেকে দেখলে, ঠিক আছে, কালচারাল পয়েন্ট অফ ভিউ থেকে দেখলে, তো একটা টপিককে তোমায় বিভিন্ন অ্যাঙ্গেল থেকে কিন্তু দেখতে হবে টপিকটাকে, এবং সেভাবে কিন্তু তোমায় লিখতে হবে টপিকটা। রিচ কন্টেন্ট, অবশ্যই তোমার কন্টেন্ট রিচ হতে হবে, খুব ভালো ইনফরমেশন থাকবে, এক্সাম্পলস থাকবে, ফ্যাক্টস থাকবে, ফিগার্স থাকবে, স্ট্যাটিস্টিক্স থাকবে। তুমি কিন্তু কখনোই মানে শুধুমাত্র লিখতে হচ্ছে, ওয়ার্ডস বাড়াতে হবে বলে তুমি যা পারছো লিখে যাচ্ছ, তেমন করলে কিন্তু হবে না। তোমার রিচ কন্টেন্ট থাকতে হবে, তোমার ফোকাস সবসময় তোমার টপিকের ওপর থাকবে এবং টপিক রিলেটেড তোমার কাছে যা যা ইনফরমেশন আছে সেগুলো লজিক্যালি খুব সুন্দর করে তুমি ইউজ করতে পারবে। এবং তোমাকে একটা জিনিস যেটা আমি আগে থেকেই বলে দিচ্ছি, যখন রিচ কন্টেন্টের ব্যাপার আসছে, তোমাদের অন্য যে পরীক্ষার যে জিএস পেপারগুলো যেগুলো আছে, সেই জিএস পেপারে তোমরা বিভিন্ন টপিকের ওপর বিভিন্ন সাবজেক্ট তোমরা পড়ে থাকো, প্লাস তোমাদের অপশনাল পেপার আছে। তো এর ফলে কি হচ্ছে, তোমরা ওই জিএস পেপারে যে যে পয়েন্টসগুলো পাচ্ছ, জিএস পেপারে যে যে ইনফরমেশনগুলো পাচ্ছ, সেটা কিন্তু তোমাদের খুব বড় একটা জায়গা সেটা শো করা, সেটা হচ্ছে এই এসে রাইটিংয়ে, এসে রাইটিং, রিপোর্ট রাইটিংয়ে তোমরা কিন্তু সেই এক্সট্রা ইনফরমেশনগুলো এখানে লিখতে পারো। এটা অবশ্যই তোমার লিটারেচারের পার্ট, তোমার ইংলিশ ল্যাঙ্গুয়েজের পার্ট, তোমার এসে রাইটিংটা, কিন্তু এসে রাইটিংয়ে যে তুমি ইনফরমেশনগুলো দেবে সেটা কিন্তু তোমার জিএস পেপারের পার্ট। এটা একটু ভালো করে খেয়াল করলে তোমরা দেখবে। এবং তোমাদের ক্ষেত্রে কিন্তু সোশ্যোলজি আর অ্যানথ্রোপোলজি, তোমার ইকোনমি, জিওগ্রাফি, হিস্ট্রি, প্রত্যেকটা টপিক কিন্তু কাজে লাগবে এবং সেভাবেই কোয়েশ্চেন সেট করা হয়ে থাকে যে তুমি যাতে তোমার জিএস পেপারের নলেজটাকেও তুমি কাজে লাগাতে পারো। কারেন্ট অ্যাফেয়ার্সের নলেজ প্রচণ্ডভাবে তোমার কাজে লাগবে। ওয়েল স্ট্রাকচার্ড হতে হবে, কোহেরেন্ট হতে হবে। তোমার এসেটা ওয়েল স্ট্রাকচার, খুব সুন্দর স্ট্রাকচার মেনটেন করবে। কোহেরেন্ট মানে লজিক্যালি তুমি একের পর এক আইডিয়াগুলোকে লিখছো, ইলজিক্যাল কোনো আইডিয়া লিখবে না, অ্যাব্রাপ্টলি মানে একটার পর একটা যাতে কোনো লিঙ্ক নেই এমন কিন্তু কোনো আইডিয়া সেখানে লিখবে না। এবং সবথেকে বড় কথা, ক্ল্যারিটি অফ থটস। তুমি যে পয়েন্টটা নিয়ে লিখছো সেই পয়েন্টটাতে তোমাকে কিন্তু চিন্তাভাবনাটা ক্লিয়ার রাখতে হবে, তোমার থটসগুলোতে ক্ল্যারিটি থাকতে হবে, চিন্তাভাবনা যথেষ্ট দৃঢ়তা থাকবে, ক্লিয়ার
ক্লিয়ার থাকবে, তোমার আইডিয়াগুলো পরিষ্কার থাকবে, তুমি কি বলতে চাইছো, কিভাবে বলতে চাইছো। এবং সবথেকে বড় কথা সেটা হচ্ছে মাস্টার সিএসএস, মানে কন্টেন্ট, স্ট্রাকচার এবং স্টাইল অফ রাইটিং। এই তিনটে খুব ইম্পর্টেন্ট এবং ইভ্যালুয়েটাররা কিন্তু এই তিনটে বিষয়ের ওপরই তোমার এসেটাকে ইভ্যালুয়েট করবে, নাম্বার দেবে। প্রথমে তোমার কন্টেন্ট তারা চেক করবে, তারপর তোমার স্ট্রাকচার চেক করবে এবং স্টাইল অফ রাইটিং তারা চেক করবে। এই স্টাইল অফ রাইটিংটা কিন্তু খুব ইম্পর্টেন্ট, তুমি কোন স্টাইলে লিখছো এবং কতটা এনরিচ তোমার কন্টেন্ট এবং তোমার স্ট্রাকচারটা কতটা লজিক্যালি ফ্লোটা চলছে, সেটা কিন্তু প্রচণ্ডভাবেই ওরা ইভ্যালুয়েট করবে। সুতরাং এই জিনিসগুলো কিন্তু একদিনে হবে না, এই জিনিসগুলো তোমাকে রেগুলার প্র্যাকটিসের মাধ্যমেই ইউ ক্যান গেইন ইট। ওকে, এরপরে যেটা দেখবো, হাউ টু প্রসিড। এতক্ষণ তো আমরা দেখলাম এসেটা কি কি টাইপের হতে পারে এবং এসে বিষয়টা কি কি থাকবে তার মধ্যে। এবারে আমাদের কোনো একটা টপিক দেওয়া হলো, সেই টপিকটা আমরা কি করে প্রসিড করব। এবার আমরা চলে আসছি এসে রাইটিংয়ের পার্টসে ঢুকছি। কিভাবে তোমাকে একটা টপিক দেওয়া হচ্ছে পরীক্ষাতে, তুমি সেটাকে অ্যাপ্রোচ করবে, কিভাবে প্রসিড করবে টপিকটা নিয়ে। ফার্স্ট তোমাকে বুঝতে হবে টপিকটা প্রচণ্ড ক্লিয়ারলি, প্রত্যেকটা শব্দ তোমাকে কিন্তু বুঝতে হবে। যেমন ধরো বলা হলো উইমেন এম্পাওয়ারমেন্ট, তুমি উইমেন শব্দের মানে অবশ্যই বোঝো, এম্পাওয়ারমেন্ট শব্দের মানেটা তোমাকে বুঝতে হবে। এই উইমেন এম্পাওয়ারমেন্ট শব্দটার উপর তোমাকে কিন্তু জোর দিতে হচ্ছে এখানে। তো সুতরাং তোমাকে টপিকটা পরিষ্কারভাবে বুঝতে হবে, প্রত্যেকটা শব্দ তোমাকে পরিষ্কারভাবে বুঝতে হবে। এরপরে যেটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট সেটা হচ্ছে ব্রেন স্টর্ম করতে হবে। ব্রেন স্টর্ম মানে তোমার মাথার মধ্যে সেই টপিকটা নিয়ে পাগলের মতো ভাবতে হবে, লাইক এ ম্যাড ম্যান তোমাকে ভাবনা চিন্তা করতে হবে। ভাবনা চিন্তা করলে ডেফিনেটলি প্রথমে দেখবে 5-6টি পয়েন্ট তুমি পরপর পাচ্ছ এবং সেই পয়েন্টগুলোকে সঙ্গে সঙ্গে জট ডাউন করতে হবে, লিখতে হবে তোমার খাতায়। পয়েন্টগুলোকে পরপর একের পর এক পরপর লিখে দেবে, কোনটার পর কোনটা লিখছো, লজিক্যালি হচ্ছে কিনা সেগুলো দরকার নেই, তুমি পরপর শব্দগুলো শুধু তোমার পয়েন্টগুলো তুমি পরপর লিখতে শুরু করে দেবে, ঠিক আছে। এবং তারপরে তুমি কি করবে, একটা মাইন্ড ম্যাপ তৈরি করবে, মানে কোন পয়েন্টগুলো তুমি লিখছো, মানে ভাবছো কোন পয়েন্টগুলো তোমার মাথায় আছে, সেগুলো একটা মাইন্ড ম্যাপ তৈরি করলে। এরপরে যখন তুমি পয়েন্টগুলো পরপর লিখে ফেলেছো, তারপরে তোমাকে লজিক্যালি সেগুলোকে সাজাতে হবে এবং সম্ভব হলে একটা করে হেডিং দিতে পারো, সুটেবল হেডিং দিতে পারো, প্রত্যেকটা পয়েন্টের একটা করে তুমি নামকরণ করতে পারো, ঠিক আছে। তাহলে প্রথমে তোমাকে ব্রেন স্টর্ম করতে হচ্ছে এবং ব্রেন স্টর্ম করে 5-6টা পয়েন্ট তোমাকে কিন্তু মাথায় বের করতে হচ্ছে এবং সেই পয়েন্টগুলোকে পরপর তুমি লিখবে। লেখার পরে তোমাকে কি করতে হবে, পরপর লজিক্যালি সাজাতে হবে কোনটার পরে কোন পয়েন্টটা আসবে, ঠিক আছে। এরপরে যে প্রত্যেকটা পয়েন্ট তুমি পেলে সেই পয়েন্টগুলোকে ডেভেলপ করতে হবে এবং এক একটা পয়েন্ট নিয়ে এক একটা প্যারাগ্রাফ লিখতে হবে, 1 পয়েন্ট 1 প্যারাগ্রাফ। একটা প্যারাগ্রাফে একটাই পয়েন্ট, একটাই আইডিয়া তুমি কিন্তু ডেভেলপ করবে, 2-3টে আইডিয়া ডেভেলপ করবে না, রিপিট করবে না, মানে একটাই আইডিয়া 2-3টে প্যারাগ্রাফে পরপর লিখে চলেছো তেমনটাও করবে না। সুতরাং একটা প্যারাগ্রাফে একটাই আইডিয়াকে তুমি ডেভেলপ করবে, সেটা লিখবে, সেখানে শেষ করে পরের আইডিয়াতে আসবে এবং দুটো আইডিয়া অবশ্যই কিন্তু লিঙ্ক থাকতে হবে। তুমি একটা এমন আইডিয়া লিখলে তারপরে এমন পুরো কন্ট্রাস্টিং একটা আইডিয়া লিখলে দুটোর মধ্যে কোনো মিল নেই, তেমন কিন্তু হলে হবে না। প্রত্যেকটা প্যারাগ্রাফের মধ্যে একটা সিমিলারিটি দেখা যেতে হবে। ট্রাই টু থিঙ্ক ফ্রম মাল্টিপল অ্যাঙ্গেল, যেটা আগেই বললাম, একটা টপিককে আমরা বিভিন্নভাবে কিন্তু অ্যাপ্রোচ করতে পারি, বিভিন্ন অ্যাঙ্গেল থেকে টপিকটাকে দেখতে পারি। বি অবজেক্টিভ, গিভ ব্যালেন্সড ওপিনিয়ন, তোমাকে কিন্তু সাবজেক্টিভ হলে হবে না, তোমাকে অবজেক্টিভ পয়েন্ট অফ ভিউ থেকে এসেটা দেখতে হবে, টপিকটাকে তুমি অবজেক্টিভলি দেখবে এবং তুমি শেষে কিন্তু বলবে না আমি এটা সাপোর্ট করছি, আমি এটা সাপোর্ট করছি না, এমন কিন্তু বলা যাবে না। তোমাকে একটা ব্যালেন্সড ওপিনিয়ন দিতে হবে, পজিটিভ নেগেটিভ দুটো সাইডে তুমি দেখাতে পারো এবং তারপর একটা ব্যালেন্সড ওপিনিয়ন দেবে। আর ডু নট ডাইগ্রেস, তুমি কখনোই তোমার পয়েন্ট থেকে কিন্তু বিপথে চলে যাবে না, পয়েন্ট থেকে তুমি সরবে না, তোমাকে যে টপিকটা বলা হয়েছে, যে পয়েন্ট বলা হয়েছে, সেই পয়েন্টেই তুমি লিখবে এবং সেটা লেখার জন্য সবথেকে বেশি ইম্পর্টেন্ট সেটা হচ্ছে তুমি কোন কোন পয়েন্ট লিখবে সেটা আগে থেকে মাথায় বসিয়ে নেওয়া, এই যে মাইন্ড ম্যাপ, সেটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। একটার পর একটা টপিক যদি তোমার মাথায় থাকে, তুমি সেগুলো পরপর সুন্দর করে লিখবে, তাহলে কি হবে, তোমার চিন্তাভাবনাটা এদিক ওদিক অন্যদিকে চলে যাবে না। ওকে, এরপরে আমরা দেখব কিভাবে এসে লিখতে শুরু করতে হবে, যে স্ট্রাকচারটা আমরা ফলো করব। ওকে, স্ট্রাকচারে প্রথমেই ইন্ট্রোডাকশন থাকবে, একটা তোমাকে
ভূমিকা লিখতে হবে ইন্ট্রোডাকশনে। এবং অনেক ক্ষেত্রে কি হয়, ইন্ট্রোডাকশনটা তুমি কিন্তু অ্যাবডাপলি শুরু করতে পারবে, হঠাৎ করে তুমি ইন্ট্রোডাকশন শুরু করে দিলে তা কিন্তু হবে না। তোমাকে কি করতে পারো, ডেফিনেশন তুমি দিতে পারো কিংবা একটা এক্সপ্লেনেশন করতে পারো অফ দ্য ইম্পর্টেন্ট ওয়ার্ডস। যেমন ধরো উইমেন এম্পাওয়ারমেন্ট বললাম, তুমি এখানে এম্পাওয়ারমেন্ট শব্দটাকে অ্যানালাইজ করতে পারো, এম্পাওয়ারমেন্ট শব্দটার ডেফিনেশন লেখার চেষ্টা করতে পারো, ঠিক আছে। কিংবা তুমি হয়তো কোটেশন দিতে পারো, উইমেন এম্পাওয়ারমেন্ট নিয়ে কোনো বিখ্যাত মানুষের উক্তি যেটা তুমি আগে থেকে পড়েছো, তোমার মনে আছে, তুমি কিন্তু সেটা লিখতে পারো। কিংবা উক্তিটা হয়তো পুরোটা মনে নেই, কিন্তু তুমি উক্তিটাকে তুমি নিজের ভাষাতেও লিখতে পারো, ঠিক আছে। কিংবা অনেক ক্ষেত্রে তোমার হয়তো কোনো কোটেশন মনে নেই বা ডেফিনেশনটা ঠিক করে মনে আসছে না বা কোনো এক্সপ্লেনেশন হঠাৎ করে মনে আসছে না, তুমি তখন কি করতে পারো, একটা স্টোরি লিখতে পারো। স্টোরি অ্যাপ্রোচটাও কিন্তু প্রচণ্ড ইমপ্রেসিভ হয়। আমি বলতে চাইছি ইন্ট্রোডাকশনটা প্রচণ্ডভাবে কিন্তু একটা ব্যাং অন হতে হবে, মানে প্রচণ্ড ইন্টারেস্টিং ওয়েতে তোমাকে শুরু করতে হবে, ঠিক আছে। ইভ্যালুয়েটার কিন্তু তাহলে প্রচণ্ড ইন্টারেস্টেড হবে তোমার পুরো এসেটা পড়তে। তো তুমি ডেফিনেশন দিয়ে শুরু করতে পারো, এক্সপ্লেনেশন দিয়ে শুরু করতে পারো, কোটেশন দিয়ে শুরু করতে পারো, আর স্টোরি রাইটিং দিয়ে শুরু করতে পারো। এবং যদি এগুলোর কোনোটাই তোমার মাথায় না আসে, তাহলে তুমি জেনারেল রিমার্ক দিয়েও শুরু করতে পারো টপিক সম্পর্কে, ঠিক আছে। মানে উইমেন এম্পাওয়ারমেন্ট, ধরো তুমি বললে নাও এ ডেজ উইমেনের এরকম পজিশন চলছে, আগে কীরকম পজিশন ছিল, এই যে একটা জেনারেল রিমার্ক, তুমি কিন্তু সেটা করতে পারো। Talk about the topic, set the tone of the essay in simple language. তোমাকে সিম্পল ল্যাঙ্গুয়েজে তুমি কি বলতে চাইছো সেই বিষয়টা তোমাকে কিন্তু ক্লিয়ারলি প্রথমেই বলে দিতে হবে। তোমার টপিকটা কোন দিকে এগোচ্ছে, তোমার এসেটা কোন দিকে এগোবে, সেটাও কিন্তু তোমাকে প্রথমেই বলতে হবে। ধরো তোমাকে কোনো আর্গুমেন্টেটিভ টপিক দেওয়া হয়েছে, তখন তুমি প্রথমে বলে দেবে কি তুমি এটা সাপোর্টে আছো, আই অ্যাগ্রি অর আই ডু নট অ্যাগ্রি, সাপোর্টে আছো কিংবা সাপোর্ট করছো না, এবং তারপর তুমি সেভাবে পুরো টপিকটাকে লিখবে, এসেটাকে লিখবে, ঠিক আছে। ডু নট ইউজ অ্যাম্বিগুয়াস ওয়ার্ডস, সেন্টেন্সেস, ঠিক আছে। তোমাকে কিন্তু মানে দ্ব্যর্থবোধক শব্দ বা সেন্টেন্স লিখতে চলবে না। তুমি মানে একটা কথা বলছো কিন্তু সেইটা যেটা বলছো সেটা দেখা গেল তোমার টপিকের আগেনস্টে চলে যাচ্ছে, কিংবা ইভ্যালুয়েটর পরিষ্কারভাবে কোনো আইডিয়া পাচ্ছে না তুমি এক্স্যাক্টলি কী বলতে চাইছো। সো তেমন কোনো কিন্তু ওয়ার্ডস বা সেন্টেন্স তুমি ইউজ করবে না, খুব স্পেসিফিক হবে, যেটা বলতে চাইছো ডিরেক্টলি সেটা বলবে। শো দ্য ইভ্যালুয়েটর দ্যাট ইউ হ্যাভ আন্ডারস্টুড দ্য টপিক, এবং তোমাকে প্রথমেই বুঝিয়ে দিতে হবে ইভ্যালুয়েটরকে যে তুমি টপিকটা ভালো করে বুঝতে পেরেছো। অনেক সময় হয় কি টপিকটা ভালো করে বুঝতে না পেরে লিখতে শুরু করা হয় এবং সেটা কিন্তু পরিষ্কার বোঝা যায় তার লেখা থেকে। সুতরাং তোমাকে প্রথমে দেখাতে হবে তুমি টপিকটা ভালো করে বুঝতে পেরেছো এবং তারপর লিখতে শুরু করেছো, টপিকটা সম্পর্কে তোমার আইডিয়া আছে, ইউ নো অ্যাবাউট দ্য টপিক, ওকে। ইন্ট্রোডাকশনের পরে তোমার যেটা খুব ইম্পর্টেন্ট সেটা হচ্ছে মিডল পার্ট। এখানে কিন্তু তোমার প্রত্যেকটা আইডিয়াকে তুমি ডেভেলপ করবে, তুমি প্রত্যেকটা ফ্যাক্টস, আর্গুমেন্টস, এক্সাম্পলস দেবে তোমার সাপোর্টে এবং কোহারেন্ট প্যারাগ্রাফস তৈরি করবে। আমি আগেই বলেছি এক একটা আইডিয়া নিয়ে এক একটা প্যারাগ্রাফ তুমি লিখতে পারো। এখানে 3 থেকে 4টে বা 4 থেকে 5টা প্যারাগ্রাফ ইজিলি হয়ে যেতে পারবে প্রত্যেকটা আইডিয়াকে ডেভেলপ করতে করতে। সাপোর্ট দ্য মেন আইডিয়া, যেরকম তুমি এক্সাম্পলস দিতে পারো, কোনো রিপোর্টে ফ্যাক্টস দিতে পারো, ঠিক আছে। এইখানেই কিন্তু তোমার জিএস পেপারের নলেজটা প্রচণ্ডভাবে হেল্প করবে তোমাকে। তুমি এরকমভাবে লিখতে পারো যে অ্যাকর্ডিং টু দ্য এক্সপার্টস কিংবা রিসার্চ হ্যাজ ফাউন্ড দ্যাট, এইরকম ফ্রেজ তুমি ইউজ করতে পারো। কিংবা বলতে পারো ইন এডিশন টু দিস, হয়তো নেক্সট প্যারা লিখবে প্রথম প্যারার পরে, তখন বলতে চাইছো যে ওই প্যারার সঙ্গে ইন এডিশন টু দিস, এটার সাথে আমি এটাও বলতে চাই, কিংবা মোর ওভার, কিংবা ইন কানেকশন উইথ দিস, এরকমভাবে কিন্তু এই ফ্রেজগুলো তোমরা ইউজ করতে পারো, ঠিক আছে। হয়তো কখনো কোনো কন্ট্রাস্টিং আইডিয়া লিখছো, বিপরীত কোনো আইডিয়া লিখছো, তখন লিখলে হাউ এভার, কিংবা অন দি আদার হ্যান্ড অর অন দি কন্ট্রারি অর ডিসপাইট দ্য ফ্যাক্ট, এই জিনিসগুলো কিন্তু তোমরা লিখতে পারো। যখন তুমি পজিটিভ জিনিসগুলো লিখলে, তারপর যখন নেগেটিভ সাইড লিখছো, তখন তুমি এই ফ্রেজগুলো ইউজ করে কিন্তু প্যারাগ্রাফ স্টার্ট করতে পারো। মিডল পার্টের পরে তোমার কিন্তু তুমি বলতে পারো 80% কাজ কমপ্লিট হয়ে গেছে। এরপর তোমাকে কনক্লুশন করতে হবে। কনক্লুশন মানে উপসংহার, শেষ করতে হবে প্যারাগ্রাফটা, তোমার এসেটা। এবার এসেটা কিন্তু শেষ করতে গেলে তোমাকে কখনোই অ্যাব্রাপ্টলি হঠাৎ করে শেষ করে দেবে না। তোমাকে কি করতে হবে, একটা সাম আপ করতে হবে, সামারি করতে হবে। তুমি এতক্ষণ যতগুলো আইডিয়া বলেছো মেইন বডিতে, প্রত্যেকটা আইডিয়াকে তুমি কি করবে, একটা জায়গাতে নিয়ে এসে তুমি কনক্লুড করবে, এনক্যাপসুলেটস করবে, ঠিক আছে। যেরকম একটা ক্যাপসুলের মধ্যে বিভিন্ন উপাদানকে পুরে দেওয়া হয় এবং তারপর সেটা ক্যাপসুলের আকার নিচ্ছে, তেমনিভাবে প্রত্যেকটা আইডিয়াকে তুমি এতক্ষণ যত এলাবোরেট করেছো সবাইকে একসাথে নিয়ে এসে তুমি একটা কনক্লুশন টানবে। এবং অবশ্যই কনক্লুশনটা খুব ন্যাচারাল কনক্লুশন হতে হবে। তুমি যা যা টপিক, যা যা পয়েন্টস এখানে মেনশন করেছো, আইডিয়াসগুলো ডেভেলপ করেছো, সেগুলো পরপর সেখানে সুন্দর করে লিখতে হবে এবং
তোমাকে যেন মনে হয় যে সবকটা আইডিয়া বা সবকটা পয়েন্ট ডেভেলপ করার পরে ন্যাচারালি এই কনক্লুশনটা আসছে এবং সেখান থেকে আমরা ন্যাচারালি এই বিষয়টা বুঝতে পারছি। এমফাসিস দ্য টপিক বেসড অন ইয়োর পয়েন্টস, তুমি যে পয়েন্টস লিখেছো সেই পয়েন্টসের উপর বেস করে কিন্তু তোমার কনক্লুশনটা ড্র করতে হবে, ঠিক আছে? তুমি পয়েন্টসে লিখলে এক, কিন্তু কনক্লুড করলে অন্য কিছু, সেটা কিন্তু করলে চলবে না। এবং তুমি এই ফ্রেজগুলো ইউজ করতে পারো ইন এ নাটশেল, মানে এক কথায় বলতে গেলে, কিংবা আই বিলিভ, আমি বিশ্বাস করি, কিংবা ইন মাই বিলিভ, কিংবা বলতে পারো ইন মাই ওপিনিয়ন, এরকমভাবে বলতে পারো, অর ইন কনক্লুশন, এটাও করা যেতে পারে, বা টু সাম আপ, ঠিক আছে? এই ফ্রেজগুলো তোমরা ইউজ করতে পারো কনক্লুশন লেখার ক্ষেত্রে, ঠিক আছে? তো আশা করব আজকের লেসন তোমরা বুঝতে পেরেছো এবং এইরকমভাবে কিন্তু তোমরা প্রত্যেকটা এসেকে তোমরা অ্যাপ্রোচ করতে পারো, এসের বডিটা লিখতে পারো স্ট্রাকচার তৈরি করে। এবং তোমরা যতক্ষণ না প্র্যাকটিস করবে এসে রাইটিং, ততক্ষণ কিন্তু তোমাদের ফ্লুয়েন্সি আসবে না। সুতরাং তুমি স্ট্রাকচার মেনটেন করো, পয়েন্টসগুলো মাথায় রাখো এবং তারপর একটা এসে লিখতে শুরু করো, ঠিক আছে? ব্রেইন স্টর্ম করো, এসে সম্পর্কে 4-5টা পয়েন্টস মাথায় নিয়ে এসো, ভালো করে ভাবনা চিন্তা করো, তোমার আইডিয়াটা ক্লিয়ার রাখো, তাহলে অটোমেটিক্যালি তোমার এসেটার কিন্তু খুব সুন্দর একটা ফ্লো আসবে, খুব সুন্দর করে তুমি এসেটা লিখতেও পারবে, তোমার আইডিয়াসগুলো সুন্দর করে এক্সপ্রেস করতে পারবে। অ্যান্ড ডোন্ট থিঙ্ক অ্যাবাউট বিগ ওয়ার্ডস, সুন্দর সুন্দর শব্দ, এরকম ভাবার কোনো দরকার নেই। খুব সিম্পল ল্যাঙ্গুয়েজে খুব সুন্দর করে তুমি এক্সপ্রেস করতে পারো তোমার মনের কথাগুলো। তাহলে এই আইডিয়া নিয়ে শেষ করবো আজকের ভিডিও। যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটি লাইক করবে, শেয়ার করবে। ডোন্ট ফরগেট টু সাবস্ক্রাইব টু মাই চ্যানেল। পরবর্তী ক্লাসে এসে এক্সাম্পলস নিয়ে আমরা আসবো এবং আমরা দেখব কত সহজে বিভিন্ন টপিকের ওপর আমরা এসে রাইটিং করতে পারি সিম্পল এই পয়েন্টগুলো মাথায় রেখে। পরবর্তী ক্লাস নিয়ে খুব শীঘ্র দেখা হবে। ততক্ষণ সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। থ্যাংক ইউ।